আচ্ছা, একটা পরিচিত দৃশ্য দিয়ে শুরু করা যাক। ধরুন একটা বড় প্রজেক্টের মিটিং চলছে। ম্যানেজার জিজ্ঞেস করলেন, কাজের কি অবস্থা? উত্তর এলো, স্যার, ৯০% তো শেষ। হুম এই ৯০%-এর গল্পটা খুব পরিচিত। কিন্তু অদ্ভুতভাবে ওই বাকি ১০% কাজ শেষ হতে আরও কয়েক মাস লেগে যায়। ঠিক। আমাদের আজকের সোর্সগুলোতে এমন প্রজেক্টের একটা বেশ মজার নাম দেখলাম, তরমুজ প্রজেক্ট। হা ঠিক তাই। বাইরে থেকে দেখতে একদম সবুজ সলিড মনে হচ্ছে, সব ঠিকঠাক চলছে। কিন্তু যেই না ভেতরটা দেখবেন, দেখবেন পুরোটা লাল, মানে সমস্যায় জর্জরিত। আসলে সমস্যাটা হলো আমরা যা দাবি করছি আর বাস্তবে যা ঘটছে তার মধ্যে কোনো মিল নেই। আর এই তরমুজ প্রজেক্টের ফাঁদ থেকে বেরোনোর জন্যই তো অ্যাজাইল পদ্ধতির কথা বলা হয়। আজ আমরা অ্যাজাইল প্র্যাকটিস গাইডের কিছু অংশের ওপর ভিত্তি করে দেখব এই পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল একটা অ্যাজাইল টিম তৈরি করা থেকে শুরু করে তাদের কাজের অগ্রগতি মাপার একদম নতুন কিছু উপায় নিয়ে কথা বলা। এবং শুধু কিভাবে নয়, বরং কেন, এই দর্শনটাও বোঝার চেষ্টা করব। কেন ভবিষ্যৎবাণীর চেয়ে বাস্তব ডেলিভারিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। চলুন এই বিষয়টাই আজ একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে। একটা দল তৈরি হলো, এখন তাদের প্রথম কাজটা কি? গাইড বলছে একটা প্রজেক্ট চার্টার তৈরি করতে হবে। সত্যি বলতে এটা শুনলেই কেমন যেন একটা কর্পোরেট কাগজের কাজের মতো মনে হয়। এটা কি আসলেই অতটা জরুরি? আপনার কথাটা একদম ঠিক। অনেকেই এটাকে শুধু একটা ফর্মালিটি মনে করে, কিন্তু আসলে এটা হলো একটা দলের, বলা যেতে পারে সংবিধান বা সামাজিক চুক্তি। সংবিধান? হ্যাঁ, এখানে শুধু কি কাজ করব তা লেখা থাকে না, বরং কিভাবে একসাথে কাজ করব সেই নিয়মগুলো ঠিক করা হয়। যেমন ধরুন, আমরা এই প্রজেক্টটা কেন করছি, আমাদের কাছে সম্পন্ন বা ডান শব্দটার মানে কি, একটা ফিচার কোড করা হয়ে গেলেই কি ডান, নাকি টেস্টিং আর ব্যবহারকারীর কাছে পৌঁছানোর পর ডান? ঠিক। এই বিষয়গুলো নিয়ে আগেই একমত হওয়া। তার মানে আগে থেকেই কিছু মৌলিক বিষয়ে একমত হওয়া, যাতে পরে এটা নিয়ে তর্ক বা ভুল বোঝাবুঝি না হয়। যেমন আমাদের সোর্সে বলা হয়েছে, দলের নিজস্ব কিছু মূল্যবোধ ঠিক করে নেওয়া যেতে পারে। যেমন একটা দারুণ উদাহরণ হলো সাস্টেইনেবল পেস বা টেকসই গতি। সাস্টেইনেবল পেস। আমরা হিরোর মতো দিনরাত খেটে কাজ শেষ করব না, বরং একটা নির্দিষ্ট গতিতে কাজ করব যাতে লম্বা সময় ধরে ভালো পারফর্ম করতে পারি। একদম ঠিক ধরেছেন। কিংবা ধরুন, মিটিংয়ের নিয়ম কি হবে, সবাই কি ল্যাপটপ নিয়ে মিটিংয়ে আসবে নাকি আসবে না, এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু একটা দলের কাজের পরিবেশ তৈরি করে দেয়। আচ্ছা। আর এই চার্টারটা কোনো ম্যানেজার ওপর থেকে চাপিয়ে দেন না, একজন সার্ভেন্ট লিডার বা সাহায্যকারী নেতা পুরো দলকে নিয়ে এটা তৈরি করেন। ও, তার মানে শুরু থেকেই দলের মধ্যে একটা মালিকানার অনুভূতি জন্মায়। এক্স্যাক্টলি। এটা শুধু কাগজ নয়, এটা হলো দলের কাজের ভিত্তি। বেশ, তাহলে দলের ভিত্তি তো তৈরি হলো। এখন তারা কাজ শুরু করবে। গাইডটিতে অনেকগুলো অনুশীলনের কথা বলা হয়েছে, কিন্তু আমার চোখে পড়ল সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে রেট্রোস্পেকটিভের উপর। এটা অনেকটা নিজেদের কাজের দিকে আয়না ধরার মতো, তাই না? একদম। তবে সাধারণ আয়না নয়, এটা এমন একটা আয়না যা শুধু ভুলগুলো দেখায় না, বরং কিভাবে আরও ভালো করা যায় সেই পথটাও দেখায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রেট্রোস্পেকটিভ একটা দোষারোপ মুক্ত জায়গা। দোষারোপ মুক্ত? হ্যাঁ, এখানে কে ভুল করেছে সেটা খোঁজা হয় না, বরং খোঁজা হয় আমাদের কাজের পদ্ধতিতে কোথায় সমস্যা হচ্ছে, যার কারণে আমরা আটকে যাচ্ছি। কিন্তু আমাদের অভিজ্ঞতায় তো মিটিং মানেই সমস্যা নিয়ে আলোচনা আর একে অপরকে দোষ দেওয়া। এটা কিভাবে আলাদা? এখানেই মনস্তাত্ত্বিক ব্যাপারটা কাজ করে। রেট্রোস্পেকটিভের মূল লক্ষ্য হল শেখা। এখানে গুণগত তথ্য, যেমন গত ২ সপ্তাহে কাজ করতে গিয়ে আমার খুব চাপ গেছে, দিন হয়ে গেছে, এই দুটোই বিশ্লেষণ করা হয়। দল একসাথে বসে সমস্যার মূল কারণ খোঁজে। হয়তো দেখা গেল বেশি সময় ধরে অনেক মিটিং হওয়ায় আসল কাজে সময় দেওয়া যাচ্ছে না। আর সমাধানটাও আসে দলের ভেতর থেকেই। গাইড বলছে একবারে অনেক বড় পরিবর্তনের চেষ্টা না করে ছোট ছোট ১ বা ২টি উন্নতির লক্ষ্য ঠিক করতে। ঠিক। যেমন, চলো পরের ২ সপ্তাহ আমরা প্রতিদিন কাজের প্রথম ১ ঘন্টা কোনো মিটিং রাখব না। এটা শুনতে খুব ছোট মনে হলেও এর প্রভাব কিন্তু অনেক বড় হতে পারে। এই ছোট ছোট উন্নতির পদক্ষেপগুলোই রেট্রোস্পেকটিভের আসল শক্তি। এটা অনেকটা গাড়ির নিয়মিত সার্ভিসিংয়ের মতো। ইঞ্জিন ভালো রাখতে যেমন তেল বদলাতে হয়,
তেমনি দলের পারফরম্যান্স ঠিক রাখতে নিয়মিত এই পর্যালোচনার দরকার হয়। এই যে ছোট ছোট উন্নতির কথা বলা হলো, এই কাজগুলো তো নিশ্চয়ই কোথাও তালিকাভুক্ত করতে হয়, নাহলে তো হারিয়ে যাবে। এখানেই কি ব্যাকলগের ধারণাটা আসে? চমৎকার প্রশ্ন। ঠিক এখানেই আসে। ব্যাকলগ হল প্রজেক্টের সব কাজের একটা অগ্রাধিকার ভিত্তিক তালিকা। সবচেয়ে জরুরি আর মূল্যবান কাজটা থাকে সবার ওপরে। আচ্ছা। কিন্তু রেট্রোস্পেক্টিভে যে উন্নতির কাজগুলো চিহ্নিত হল, সেগুলোও এই ব্যাকলগে জায়গা পায়। ও। কারণ শুধু নতুন ফিচার তৈরি করাই কাজ নয়, নিজেদের কাজের পদ্ধতিকে উন্নত করাও একটা গুরুত্বপূর্ণ কাজ। তার মানে ব্যাকলগ কোনো স্থির জিনিস নয়, এটা অনবরত পরিবর্তন হচ্ছে। আর এই তালিকাটা ম্যানেজ করার জন্য ব্যাকলগ রিফাইনমেন্ট বলে একটা ব্যাপার আছে, যেখানে প্রোডাক্ট ওনার আর দল একসাথে বসে পরের কাজগুলো নিয়ে আলোচনা করে। কিন্তু এটা কি আরেকটা লম্বা মিটিং নয়? হওয়ার কথা নয়। গাইড অনুযায়ী এটা সপ্তাহে 1 ঘন্টার বেশি হওয়া উচিত না। এর উদ্দেশ্য পরিকল্পনা করা নয়, বরং প্রস্তুতি নেওয়া। প্রস্তুতি? হ্যাঁ, ধরা যাক পরের সপ্তাহে দল একটা নতুন ফিচার নিয়ে কাজ শুরু করবে। রিফাইনমেন্ট সেশনে সেই ফিচারের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয়, যাতে কাজ শুরু করার সময় কোনো ধোঁয়াশা না থাকে। এর ফলে পরিকল্পনার চেয়ে আসল কাজে বেশি মনোযোগ দেয়া যায়। বেশ, বড় ছবিটা বোঝা গেল। কিন্তু অ্যাজাইল দলে প্রতিদিনের কাজের গতিটা কেমন হয়? আমরা সবাই ডেলি স্ট্যান্ড আপ মিটিংয়ের কথা শুনেছি, কিন্তু 15 মিনিটের মিটিংয়ে কি আসলেই কোনো কাজের কথা হয়? আমাদের অভিজ্ঞতায় তো অনেক মিটিং শুধু কথার কথা হয়, কাজের কাজ কিছুই হয় না। এই স্ট্যান্ড আপগুলো কিভাবে আলাদা? এই প্রশ্নটা প্রায় সবাই করে, আর এটা খুব জরুরি একটা প্রশ্ন। স্ট্যান্ড আপ ব্যর্থ হয় যখন এটা ম্যানেজারকে দেওয়া স্ট্যাটাস আপডেটে পরিণত হয়। সেটাই তো হয় সাধারণত। কিন্তু অ্যাজাইল স্ট্যান্ড আপ ম্যানেজারদের জন্য নয়, এটা দলের নিজেদের জন্য। এটা একটা প্রতিশ্রুতি বিনিময়ের জায়গা। সদস্যরা একে অপরের দিকে তাকিয়ে বলে, আমি আজ এই কাজটা শেষ করার চেষ্টা করব এবং আমি এখানে আটকে গিয়েছি, তোমার সাহায্য লাগবে। বাহ, এটা তো দারুণ! তার মানে ফোকাসটা আমি কি করেছি থেকে সরে গিয়ে আমরা কাজটা কিভাবে একসাথে শেষ করবোর দিকে চলে যাচ্ছে। ঠিক। এটা তো পুরো চিন্তার ধরনটাই বদলে দেয়। সোর্সে দেখলাম স্ট্যান্ড আপেরও নাকি 2 রকম পদ্ধতি আছে। হ্যাঁ, যে দলগুলো ইটারেশন বা স্প্রিন্টে কাজ করে, তারা সাধারণত 3টে প্রশ্নের উত্তর দেয়। গতকাল কি করেছি, আজ কি করব, এবং আমার পথে বাধা কি। আচ্ছা। কিন্তু যারা ফ্লো ভিত্তিক কাজ করে, যেমন কানবান ব্যবহার করে, তাদের পদ্ধতিটা আরও আকর্ষণীয়। তারা বোর্ডের ডান দিক থেকে, অর্থাৎ শেষের কাজগুলো থেকে পর্যালোচনা শুরু করে। ডান দিক থেকে কেন? কারণ তাদের মূল লক্ষ্য হল কাজ শেষ করা, শুরু করা নয়। ইন্টারেস্টিং। তারা প্রশ্ন করে, এই কাজটা শেষ করতে আর কি বাকি আছে, বা এই কাজটা এগিয়ে নিতে আমাদের কি করতে হবে। এখানে ফোকাসটা থাকে কাজের প্রবাহ বা থ্রুপুট ঠিক রাখার ওপর, কোনো একজন ব্যক্তি কি করছে তার ওপর নয়। কাজের অগ্রগতি তো দল নিজেদের মধ্যে দেখল, কিন্তু যারা এই প্রজেক্টে টাকা ঢালছে, মানে স্টেক হোল্ডার বা গ্রাহক, তাদের কিভাবে দেখানো হয়? এখানে কি ডেমো বা রিভিউয়ের ভূমিকা? একদম। এবং এটা এজাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা। প্রতি 1 বা 2 সপ্তাহ পর পর দল যা কিছু সম্পন্ন করেছে সেটা বাস্তবে চালিয়ে দেখায়। স্লাইড বা প্রেজেন্টেশন নয়? না, একেবারে জীবন্ত সফটওয়্যার। এর মাধ্যমে তারা খুব দ্রুত ফিডব্যাক পায়। যদি তারা ভুল পথে এগোতে থাকে, তাহলে সেটা গোড়াতেই ধরা পড়ে যায়। যে দল নিয়মিত কাজের ডেমো দেয় না, তারা আসলে ওই তরমুজ প্রজেক্ট হওয়ার ঝুঁকিটাই বাড়িয়ে তোলে। তাহলে এবার আসা যাক সবচেয়ে জটিল এবং আমার মতে আকর্ষণীয় অংশে, অগ্রগতি পরিমাপ করা। প্রচলিত পদ্ধতিতে তো কত শতাংশ কাজ শেষ হয়েছে এই প্রশ্নটা করা হয়, কিন্তু আমরা তো আলোচনার শুরুতেই দেখলাম এটা কতটা বিভ্রান্তিকর হতে পারে। এজাইল এই পরিমাপের ধারণাটাকে কিভাবে বদলে দিয়েছে? এখানেই অ্যাজাইলের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। অ্যাজাইল ভবিষ্যৎবাণীর ওপর ভিত্তি করে পরিমাপ পছন্দ করে না, বরং অভিজ্ঞতামূলক পরিমাপ বা এম্পিরিক্যাল মেজারমেন্টের ওপর জোর দেয়। আচ্ছা। অর্থাৎ দল কি ভবিষ্যৎবাণী করেছিল যে তারা কত কাজ করবে, তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল তারা আসলে কতটা কাজ সম্পন্ন করেছে। কথার চেয়ে কাজকে এখানে গুরুত্ব দেওয়া হয়। এটা করার জন্য বার্ন ডাউন আর বার্ন আপ চার্টের কথা বলা হয়েছে। এই দুটো শুনতে প্রায় একরকম লাগলেও এদের মধ্যে নাকি দর্শনগত একটা বড় পার্থক্য আছে। হ্যাঁ, এবং এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। বার্ন ডাউন চার্ট দেখায় কতটা কাজ বাকি আছে। এটা সারাক্ষণ মনে করিয়ে দেয় এখনও এত কাজ বাকি। এটা একটা চাপের মতো। ঠিক।
কিন্তু বার্ন আপ চার্ট দেখায় আমরা কতটা পথ এসেছি, কতটা অর্জন করেছি। এটা দলের জন্য একটা দৃশ্যমান পুরস্কারের মতো কাজ করে। ছোট ছোট জয় উদযাপন করার এই সুযোগটাই দলকে মোমেন্টাম ধরে রাখতে সাহায্য করে, যা শুধু ডেটা দিয়ে বোঝা যাবে না। তার মানে একটা হলো ঘাটতির দিকে ফোকাস করা, আরেকটা হলো অর্জনের দিকে। আর এই চার্টগুলো থেকে দল তাদের ভেলোসিটি বা কাজ করার গতি সম্পর্কে একটা বাস্তব ধারণা পায়, তাই তো? ঠিক। আর যারা কানবান বা ফ্লো ভিত্তিক কাজ করে তাদের পরিমাপগুলো আরও সরাসরি, যেমন সাইকেল টাইম। একটা কাজ শুরু করার পর সেটা শেষ করতে কত সময় লাগলো, ও, কিংবা লিড টাইম, ব্যবহারকারীর কাছ থেকে একটা অনুরোধ আসার পর থেকে সেটা তার কাছে পৌঁছে দিতে মোট কত সময় লাগলো। এই ডেটাগুলো দিয়ে বোঝা যায় পুরো সিস্টেমটা কতটা কার্যকর। কানবান বোর্ডে তো আবার ওয়ার্ক ইন প্রগ্রেস বা WIP লিমিট বলে একটা নিয়ম থাকে। মানে একটা নির্দিষ্ট ধাপে কয়েকটার বেশি কাজ একসাথে রাখা যাবে না। এটা কেন করা হয়? এটা তো কাজের গতি কমিয়ে দেওয়ার মতো শোনায়। আপাতদৃষ্টিতে তাই মনে হতে পারে, কিন্তু এর পেছনের যুক্তিটা দারুণ। ভাবুন, একটা হাইওয়েতে যদি ধারণ ক্ষমতার চেয়ে বেশি গাড়ি ঢুকে পড়ে তাহলে কি হয়? ট্রাফিক জ্যাম হয়ে সবাই আটকে যায়। ঠিক। WIP লিমিট হল সেই হাইওয়ে র্যাম্প মিটারের মতো, যা নিশ্চিত করে যে সিস্টেমে ধারণ ক্ষমতার বেশি কাজ ঢুকছে না। আমি একবার একটা টিমে দেখেছিলাম তাদের ডেভেলপাররা কোড লিখে স্তূপ করে ফেলছে, কিন্তু QA টিম কুলিয়ে উঠতে পারছে না। মানে একটা বটলনেক তৈরি হচ্ছে। একদম। কানবান বোর্ডে ইন টেস্টিং কলামটা দেখলে মনে হতো ট্রাফিক জ্যাম লেগে গেছে। WIP লিমিট চালু করার পর তারা বাধ্য হল নতুন কাজ ধরার আগে টেস্টিংয়ে সাহায্য করতে। পুরো দলের ফোকাসই বদলে গেল। তার মানে একা একা দ্রুত কাজ করার চেয়ে দল হিসেবে একসাথে কাজ শেষ করার দিকে মনোযোগ দেওয়া। গাইডে কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম নামে আরও একটা চার্টের কথা বলা হয়েছে, যা দিয়ে নাকি এই ধরনের জট বা বাধাগুলো সহজেই চোখে পড়ে। হ্যাঁ, যদি আমরা পুরো বিষয়টিকে একটি বড় চিত্রের সাথে যুক্ত করি তাহলে দেখব যে অ্যাজাইল পরিমাপের মূল উদ্দেশ্য হল এমন একটি স্বচ্ছ সিস্টেম তৈরি করা যা সমস্যাগুলোকে লুকিয়ে রাখে না, বরং শুরুতেই সবার সামনে প্রকাশ করে দেয়। রাইট। ফলে দল দ্রুত সেগুলো সমাধান করতে পারে, একেবারে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় না। তরমুজ প্রজেক্ট হওয়ার সুযোগই থাকে না। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, অ্যাজাইল শুধু কিছু টুলস বা মিটিংয়ের নাম নয়, এটা কাজ করার একটা সম্পূর্ণ ভিন্ন দর্শন। এর শুরুটা হয় একটা সামাজিক চুক্তি বা টিম চার্টার দিয়ে, যেখানে দল ঠিক করে তারা একসাথে কিভাবে সেরা কাজটা করতে পারে। এরপর রেট্রোস্পেক্টিভের মতো অনুশীলনের মাধ্যমে তারা ক্রমাগত নিজেদের উন্নত করে। আর সবশেষে কত শতাংশ শেষ হলো এই মরীচিকার পেছনে না ছুটে সত্যিকারের সম্পন্ন হওয়া কাজের ওপর ভিত্তি করে নিজেদের মাপে। বার্ন আপ চার্ট থেকে সাইকেল টাইম, এ সবকিছুই তাদের বাস্তবতার একটা পরিষ্কার চিত্র দেয়। আমাদের সোর্সগুলোতে একটা খুব ইন্টারেস্টিং কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে অ্যাজাইল পদ্ধতি ব্যবহার করলে যে একটা দল হুট করে দ্বিগুণ কাজ করতে পারবে, ব্যাপারটা তেমন নয়। ঠিক। বরং কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে শেষ পর্যন্ত সম্পন্ন করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে। অ্যাজাইলের সবচেয়ে বড় সুবিধা কি কেবল কাজের গতি বাড়ানো, নাকি কাজ সম্পন্ন করার সেই মনস্তাত্ত্বিক অনুভূতি এবং তা থেকে তৈরি হওয়া একটা ধারাবাহিক ইতিবাচক গতি বা মোমেন্টাম? দ্রুত কাজ করা নাকি সঠিকভাবে কাজ শেষ করার আনন্দ, একটা দলের জন্য কোনটা বেশি মূল্যবান? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে।